ইউক্রেন মানে মানে হলো যে আপনারা জানেন যে আমাদের বাইডেন বাবাজি ক্ষমতা আসার পরে 21 সাল থেকে উনি একটা যুদ্ধ লাগাই দিয়েছিলেন। যুদ্ধটা হলো এটা প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধের হিসাবটা ছিল এরকম যে উনি ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগাই দিবেন। দিলে পরে কি হবে, এবার রাশিয়া ওই যুদ্ধে সভাপতি সিরিয়াসলি জড়াই যাবে এবং জড়াই গেলে রাশিয়াকে ঠেসে ধরবে ইউরোপিয়ান ইউনিয়ন, সংশ্লিষ্ট দেশগুলো, প্লাস আমেরিকানরা ইউক্রেনকে হেল্প করবে মিলিটারিলি। ফলে আবছাভাবে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করবে। এতে হবে কি, একটা সময় রাশিয়াকে সমর্থন করতে চীন আগে আসবে, তাহলে প্রক্সি যুদ্ধের ভিতর দিয়ে চীনকে আমরা একটা পরাস্ত করতে পারবো বা বিরুদ্ধে বালাতে পারবো। এ ছিল একটা পরিকল্পনা। সেকেন্ড পরিকল্পনা ছিল আমার আরেকটু ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং। সাদা বনাম কালো, মানে সাদা বনাম বাকিরা। আমেরিকায় অলরেডি যে আবহাওয়াটা তৈরি হয়ে গেছে, সাদা শাসন, সাদারা দুনিয়াকে শাসন করতেছে, এটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি। সাদা মত বলতে বলা হয় হোয়াইট ককেশীয়, যারা ককেশীয় বলতে যারা বলতে পারেন আপনি এথনিক্যালি ককেশীয়। সো কলোনি শাসন মানে সাদাদের শাসনের উত্থান কবে হয়েছিল? 1600 সাল থেকে শুরু হয়েছিল। সো হোল কলোনিয়াল পিরিয়ডটা মানে সাদাদের শাসন জারি হয়ে যাচ্ছে। কিন্তু এই সাদাদের শাসনটা চলতে চলতে এখন পর্যন্ত আসছে। সেকেন্ড ওয়ারের শেষে এটা আমেরিকান নেতৃত্বের দুনিয়া হয়ে গেল, 80 বছর হয়ে গেছে বোধহয় প্রায়। সো সাদাদেরই শাসন চলতেছে, কলোনি উঠে গেছে কিন্তু সাদাদের শাসন শেষ হয়নি। তাহলে প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন যখন উঠে আসতেছে, এইটাকে তারা একটা আবার, তাহলে কি আমাদের সাদাদের যুগ শেষ? আমরা সাদারা কি দুনিয়াকে শাসন করতে পারবো না? আমাদের ক্ষমতা কি সংকুচিত হয়ে গেছে, হয়ে যাবে? এই দুশ্চিন্তা ইউরোপের না, ওয়েস্টের সাদা মানুষদের মনে আছে। এটাও একটা সংখ্যা ছিল আসলে, বা এটা একটা সুশ্রী দেওয়ার জায়গা হিসেবে বের করে নিয়েছিল বাইডেন। দেখেন, চাইনিজরা উঠে আসতেছে, গ্লোবাল ইকোনমিটা চায়না কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাতে ইউরোপিয়ান ইউনিয়ন কি করবে সে প্রসঙ্গে তাদের সিদ্ধান্ত হলো যে যেহেতু তারা প্রোডাকশনের টেকনোলজির দিক থেকে অ্যাডভান্স, যেমন একটা জাগুয়ার গাড়ি বার করবে মনে করেন, বা কোনো জার্মান মার্সিডিজের কিছু একটা চাইনিজদের সাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে যদি করে, প্লাস তাদের একটা খুব দক্ষ হাতে বানানো, আপনারা জানেন যে স্টিলের ইন্ডাস্ট্রিটা খুব সিরিয়াস জিনিস একটা। কোন দেশের স্টিল ভালো তার উপর নির্ভর করে কোন দেশ কারখানাতে তো বটেই, ইভেন যুদ্ধকে শীর্ষে থাকবে তা এটার সঙ্গে রিলেটেড বলে মিন করা হয়। এটা বহুদিন পুরনো দিন থেকে। যেমন ধরেন যে একটা ইউ বোটের কাহিনী আপনারা জানেন, ব্রিটিশরা উপরে এসেছিল কলোনি মাস্টারগুলোর মধ্যে সবার উপরে। কেন? তাদের স্টিল ভালো ছিল, তাদের স্টিল ভালো ছিল বলে তাদের যুদ্ধজাহাজ ভালো। তাদের যুদ্ধজাহাজ বাকিদেরকে পরাস্ত করে 1 নম্বর কলোনি মাস্টার হতে পারছে না। এইবার একে ভেঙে যখন জার্মানিরা চিন্তা করছে আমাদের লেট কামার ক্যাপিটালিজমে আমরা এখন করব, তাহলে হিটলার কি করলো? হিটলার করলো কি, এবার আচ্ছা ঠিক আছে, তোমাদের জাহাজ উন্নত মানের জাহাজ, আমরা এখন উল্টাটা করব। জাহাজ ফুটা করে দেওয়ার জন্য আমরা টর্পেডো বার করব। এটাকে ওরা বলতো ইউ বোট, তখনকার দিনের ল্যাঙ্গুয়েজ ছিল এটা, ইউ বোট বলতো। সো টর্পেডো মারার টেকনোলজিতে আমরা এক্সপার্ট হব। তাহলে জাহাজ ফুটা করা দিয়ে আমরা এইবার ব্রিটিশদেরকে হারাবো। বড় কলোনি মাস্টার আমাদেরকে কলোনি করতে দেয় নাই, কাজে এইটা দিয়ে তোমাদেরকে আমরা পরাস্ত করবো। সো স্টিলের বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে গেছিলো। এই স্টিল থেকে কী হলো দেখেন, এবার আমি গল্পটা বলছি এই কারণে, এটাতে বুঝবেন আপনারা, অনেক কিছু বুঝতে পেতে যাবেন গ্লোবাল ডেভেলপমেন্টটা কেমন করে হয়। ইন্ডিয়ান নেহরু যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে উনি টাটা, জামশেদজি টাটা, এটা কিন্তু একটা ব্যক্তির নাম, টাটা ব্যক্তির নাম। জামশেদজি টাটাকে উস্কাইলেন যে তুমি গিয়া জার্মানির ভালো স্টিল ভালো, ওদের সাথে একটা চুক্তি করো। 2 কাজে, একটা হলো স্টিল প্রিসিশন কথাটার অর্থ বুঝতে হবে আপনাদেরকে, মানে যেটা খুব সূক্ষ্ম কাজ লাগে, মানে সূক্ষ্ম কাজ এটা। কারণ যেমন ধরেন বল বেয়ারিং, আপনি রিক্সারই বল বেয়ারিং বলেন, আর গাড়িটা দাঁড়া থেকে তো এটা বল বেয়ারিং পড়ে। তাহলে বল বেয়ারিংগুলো হতে হয় প্রিসিশন স্টিলের, কারণ এত চাপ ওর উপরে পড়বে কিন্তু একটুকু দাবতে পারবে না, দাবলে কিন্তু এটা স্মুথ হবে না সারফেসটা, ফলে গাড়ির চাকা ঘুরবে না, খালি বাধা পাবে।
সো বল বেয়ারিং এটা খুব সাংঘাতিক প্রিসিশন স্টিলের জিনিস। সে দেশে দেশে বল বেয়ারিং কিন্তু চলবে না, হেভি ট্রাকের মধ্যে, হেভি বাসের মধ্যে চলবে না, জার্মানি স্টিলের দ্বারা। তো তোমরা একটা কাজ করো, ওদের কাছ থেকে জার্মান স্টিলের টেকনোলজিটা শিখো, আর একই সাথে টাটার সাথে মানে মার্সিডিজের সাথে একটা চুক্তি করো, যেটা দিয়ে তোমরা ইন্ডিয়াতে নিয়ে আসবা, নিয়ে এসে তোমরা যেটা ইন্ডিয়ান গাড়ি বানাবা, ইন্ডিয়ান মার্সিডিজ, ওইটার নাম দিবা টাটা। এইটাই এখন বাংলাদেশে আসে। সো নেহরুর উস্কানিটা এটা ছিল, কেন ও শুনেছিল আমাদের লেনিন সাহেবও স্টিল খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য, এরকম একটা ফতোয়া দিয়েছিল। সো সেই ফতোয়া অনুযায়ী আসলে ইউরোপিয়ানরা যখন দেখছে যে চায়নারা উঠে গেছে কারখানা বিদ্যাতে, বিশেষ করে কারখানা ম্যানুফ্যাকচারিং যে টেবিল বলি আমরা, বেল্ট, এই বেল্ট টেকনোলজিটা এমনভাবে সাজাইছে যে এতে প্রোডাকশন কস্ট 15% কমে গেছে, ফলে সবাইকে টেক্কা মেরে দিয়েছে ম্যানেজমেন্ট দিয়ে। কাজে এইবার ওই টেকনোলজির সাথে যদি আমার হেভি টেকনোলজি, স্টিলের টেকনোলজি যদি মাখাই দিই, তাহলে তো একটা আমরা জয়েন্ট ভেঞ্চারে একটা সাংঘাতিক কিছু করে বলতে পারবো। এই হিসাব করে হোল ওয়েস্ট, চীনের সাথে নানা ধরনের, হোল ওয়েস্ট বলা হবে, হোল ইউরোপ এই জায়গায় চলে গেছিল, চুক্তি টুক্তি সব সারা। এটাকে ওরা সাধারণভাবে বলছিল যে এটা হলো বিনিয়োগ চুক্তি, একটা এক ধরনের। এই চুক্তিটা সাইন হয় যে বছর বাইডেন ক্ষমতায় আসছিল 21 সালে, 20 সালের ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা হয়ে যায়। কিন্তু বাইডেন ক্ষমতায় এসে যে 20 দিন পরে ক্ষমতায় আসছে 21 সালে, আইসে এসে ইউরোপের কান পড়া দিছে। এই যে আমরা দেখো, আমরা যদি একসাথে এই কাণ্ড করি, ইউক্রেন জাতীয় কাণ্ড, তাহলে আমরা সাদা শাসন আবার ফিরে আনতে পারবো, চাইনিজদের উত্থানটা ঠেকাই দিতে পারবো কিছুদিন অন্তত। সে কদিন তো আমরা সাদা শাসন টিকবো। কাজে তোমরা ওইসব চীনের সাথে যে চুক্তি করছিল ফালা রাখো। ফেরে পরে এই ইউরোপিয়ান ইউনিয়নের সবাই বাইডেনের সাথে ভিড়ে গেল এবং চায়নার সাথে ওই চুক্তিকে স্থগিত রেখে দিল। সাইন করা চুক্তি, স্বাক্ষর হয়ে যাওয়ার পরে এই চুক্তি তারা 20 জানুয়ারির পরে স্থগিত করে দিল। ওটা এখনও স্থগিত আছে। আমি খালি শেষটা কী হয়েছিল একটু বলে দিই, আমার মূল প্রসঙ্গে ফিরতে হবে। শেষটা হয়েছিল যেটা বাইডেনের শেষ পর্যায়ের দিকে, এইবার আমাদের উর্সুলা মানে তাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে মাতবরটা, মহিলাটা সম্ভবত ইহুদি মহিলা, সে জার্মানির সুলস আর ফ্রান্সের মাক্রো সবাই মিলে গেছিল ইয়েতে চায়নার কাছে, ভাই সাহেব আরেকবার আসেন আর বাবার শুরু করে। চায়না না করেছে। এখন এটা নিয়ে তাদের ভিতরে কান্নাকাটি আছে। তাহলে পরিণতিটা কী হলো এটা বুঝতে পারেন, যে তার মানে বাইডেন ওদেরকে লোভ দেখাইছিল সাদা শাসন আরও টিকবে, সুতরাং এই জন্য আসো ইউক্রেনের যুদ্ধ লাগে। আচ্ছা এখন কি অবস্থা? এখন অবস্থা হলো এই যে আমেরিকানদের যে বাজারে ধার হয়েছে, এটা বোধহয় $4 ট্রিলিয়ন বাড়ছে শুধুমাত্র ইউক্রেনের কারণে। এইবার ট্রাম্প এসে এইবার তার 1 নম্বর লক্ষ্য হলো এই যে ধার হয়েছে ধার কমানো, এই ট্যাক্স বাড়ানো, ইউক্রেনের যুদ্ধ থামানো। এই জন্য যুদ্ধ থামানোটা ইউক্রেনের মাথার ঘা হয়ে গেছে। প্রবলেম কোথায়? প্রবলেম হলো যে এই জায়গায় এবার ইউরোপিয়ান ইউনিয়নের যেসব মাতবর দেশগুলো আছে, লিডার দেশগুলো আছে, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটিশরা বিশেষ করে, ভাগ দিয়ে ইটালিও আছে। ইটালির লক্ষণটা হলো সর্বপ্রথম এর আগে যারা যারা এই সমর্থন দিয়ে এই কাণ্ড করছিল তাদের মধ্যে তাদের সব হার হয়ে যায় পরবর্তী ইলেকশনে। তার মধ্যে সবচেয়ে বাজে ইফেক্ট পড়ে ইতালিতে। ওদের ভাষায় ইটালির এখন যারা জিতে আসছে এরা হলো রাইটিস্ট। এটা রাইটিস্ট লেফটিস্ট বললে হবে না, তো তোমরা কি লেফটিস্ট? এই জন্য যুদ্ধ লাগাইছিল? এগুলো কথা কয়ে লাভ হবে না। যাই হোক, এখন কি হয়েছে? এখন হয়েছে যেটা, যেইভাবে উস্কানি দিয়ে তারা যুদ্ধটা করছে, করার পরে এখন ইউরোপের লোকেরা তো যুদ্ধে মারছিল, এই তো জিতে যাচ্ছি আমরা, এই তো রাশিয়াকে একটা হেভি মাইট দিয়ে আমরা জিতে যাচ্ছি। এখন সবার কাছে পরিষ্কার জিতার কোনো সম্ভাবনা নেই, বরং এমন একটা যুদ্ধের ভিতরে আটকে গেছে, বাইডেনও চলে গেছে, ফলে সেও টাকা দিবে না, ট্রাম্প এসে তো টাকা দিবেই না, দিচ্ছেও না। তাইলে এখন কি হবে আমাদের? তার চেয়ে বড় কথাগুলো এই যে সুলসের মতন লোকরা, ক্ষমতাসীন দল যারা ছিল, ইভেন ম্যাক্রো, তারা এবার ইলেকশন, নেক্সট ইলেকশনে, স্ব ইলেকশনে নিজের পাবলিক যেতে পারছে না। পাবলিক জিজ্ঞেস করছে তাহলে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তুমি ওই যুদ্ধক্ষেত্রে যে টাকা পয়সা ব্যয় করছো লাভ হলো কি?
এই ব্যাককেলে কাণ্ড কেন করতে গেছো তোমরা? ফলে ম্যাক্রো ইকোনমি ইলেকশনে যায় না, সুলস গেছে, সুলস কিন্তু গেছে শেষ। জার্মানির চ্যান্সেলর নতুন চ্যান্সেলর হয়ে গেছে। ইটালির কথা বললাম, ব্রিটিশ একটু সরে আছে, তো ব্রিটিশ তো এমনিতেই নিজের কারণে হয়ে গেছে, সরকার বদলে গেছে। আর ওর আরেকটা সুবিধা আছে, সে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার না, কিন্তু ইউরোপের একটা কুতুব, এই আর কি। এনিওয়ে, তাহলে এইসব প্রবলেমগুলো হয়ে আছে, ফলে ওরা আবার ট্রাম্পের এই যুদ্ধ থামানোর চেষ্টার বিরুদ্ধে তারা দাঁড়াইছে। কেন? ট্রাম্পের স্টাইলটা হলো, এক কাজ করি, আমি বরং পুতিনের সাথে অ্যালায়েন্স করব যুদ্ধ থামানোর জন্য। এই যে তোমরা ইউরোপিয়ান ইউনিয়নের মাতবররা যুদ্ধ থামাইতে দিতে চাচ্ছ না, কারণ তোমাদের ভোটের স্বার্থ আছে, কারণ তোমাদের বেগাতে ফেলার জন্য আমি ট্রাম্পের সাথে অ্যালায়েন্স করব। আমার প্রথম অ্যালায়েন্স হবে, আমার প্রথম অ্যালায়েন্স হবে পুতিনের সাথে। এইবার জয়েন্টলি আমরা যখন চাপ দিব তোমাদেরকে, এখন তোমরা সুর করে নেমে আসবো, আর যুদ্ধ তো চালানো আর কন্টিনিউ করার অবস্থায় তোমাদের নাই, ফলে আপোষ করা ছাড়া তোমাদের পথ নেই। আর তোমাদেরকে টেবিলে আসতে বাধ্য করব, ফোর্স করব পুতিনকে চুক্তি করে নিয়ে। এইটাই 20শে জানুয়ারি দেখেন ট্রাম্প ক্ষমতা আসছে, সেদিন থেকে এই পর্যন্ত এইটা নিয়ে টানা হাঁচড়া চলছে। ইউরোপিয়ান যতদূর পারে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এখন অবস্থাটা এরকম, ভাই আর পারতেছি না, এটা পারা যাবে না, যত তাড়াতাড়ি এটা মিটশেট করে দেওয়া আছে। মানে এখন যুদ্ধটা চালানো আর কারো স্বার্থ নয়, এমন অবস্থা হয়ে গেছে। বোথ জেলেনস্কি এবং ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রাম্প, তাহলে বাকি থাকলো কে? সো এই সুযোগে এই প্রথম ট্রাম্প আসছিল তার দেশের খরচ কমাইতে, এই লক্ষ্য নিয়ে যুদ্ধ থামাই দিবে। থার্ড কোনো দেশের, মানে কোনো দুই দেশের যুদ্ধের থার্ড পার্টি হিসেবে ওটার ভিতরে ঢুকে যাবে, বা দূর থেকে ওইটার পক্ষে কোনাটার পক্ষে গিয়ে ওই যুদ্ধটাকে কন্টিনিউ করবে, এইগুলোর ধান্দা দেওয়া যাবে না ট্রাম্প। এটা ট্রাম্পের ঘোষিত নীতি, ইলেকশনের সময় থেকে এটা তার ঘোষিত নীতি হিসেবে ডিক্লেয়ার করেছিল। সো এটার বাস্তবায়ন সে এইভাবে করতে গেছে। আর যদিও সে কমিটেড, প্রেসিডেন্ট নির্বাচিত হলে শপথ নেওয়ার পরের দিনই সে যুদ্ধ থামাই দিবে, এত তাড়াতাড়ি পারে নাই, বাট সে চেষ্টা করে যাচ্ছে। গত 3 দিনের আলাপ যদি বলি আমি, তাহলে ই বিকেম দ্য কিং। এইটারও বেচছে সে, এবার নোবেল প্রাইজও কিনতে চাচ্ছে। জানি না ওটা কী হবে, সে আলাদা অন্য খোটা দেওয়া আলাপ। মূল আলাপটা হলো এই যে আজকের পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে যেমন জেলেনস্কিকে আগে তার সাথে দেখা হয়েছিল একটা, সে তাকে থ্যাঙ্কস পর্যন্ত দেয় নাই। আর এবার এসে সিএনএনের একটা রিপোর্ট আসছে, এবার এসে কথা শুরু করার 5 মিনিটের মধ্যে 4 বার থ্যাঙ্কস বলছে। ফলে বুঝতে পারছেন, এবং রিপোর্টিং লেখায়ও আছে যে জেলেনস্কির খুবই সতর্কতা যে কোনোভাবেই এই যুদ্ধ থেমে যাওয়াটা, যুদ্ধ বিরতি হয়ে যাওয়াটা, সমাপ্তি ঘটানোটার ব্যাপার থেকে যেন ট্রাম্প রাগে বের না হয়ে যায়। এইটা আমাদেরকে খুব সফলভাবে তাকায় দেখতে হবে, সতর্ক থাকতে হবে, কোনো ধরনের পিছলানি দিয়ে জানি ট্রাম্প এখান থেকে চলে না যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। উনি আমাদের একমাত্র ভরসা, আমাদের যুদ্ধ টাকানোর। আর যুদ্ধ রাখার কারো কোনো স্বার্থ নেই এখন আর। ওই ইউরোপিয়ান ইউনিয়নের যারা এখনো জিতে নাই, ইলেকশন ফেস করতে হবে, তারাও বুঝে গেছে এটার জন্য অপেক্ষা করে যদি বসে থাকি আমরা আরও হারবো। সো এই পরিস্থিতিতে চলে আসছে এখন আমাদের বাইডেনের যুদ্ধবিদ্যাটা, বাইডেনের সাদা শাসন কায়েম রাখাটা বুদ্ধিটা। তাহলে কোত্থেকে কোথায় আসছে বিষয়গুলো, এগুলোর দিকে আপনারা তাকায় থাকেন একটু। আরও অনেক কিছু দেখতে হবে, সব কিছু শেষ হয়ে যায় না। থ্যাংক ইউ।